হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাইকে স্বাগতম টু আওয়ার আইএলটিএস লাইভ সলভ ক্লাস অন মেন্টরস লার্নিং। তো আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আমরা লাস্ট উইক বৃহস্পতিবারে যে লাইভটি করেছিলাম একটা রিডিং সলিউশন ক্লাস ছিল, ক্যামব্রিজ 19 টেস্ট 4। তো আজকে আমাদের ওইটারই কন্টিনিউয়েশন হবে, আইএলটিএস রিডিং টেস্ট সলভ ক্যামব্রিজ 19 টেস্ট 4। তো লাস্ট ক্লাসে আমাদের কিছু কোয়েশ্চেন প্যাসেজ 2 থেকে বাকি ছিল। আজকে আমরা ওই কোয়েশ্চেনগুলো শেষ করে তারপরে প্যাসেজ 3 তে চলে যাব। সো আমরা বিফোর দ্যাট কিছুক্ষণ ওয়েট করি, আরো কয়েকজন আমাদের সাথে জয়েন করুক, তারপরে শুরু করছি। সো বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট সময় দিন, আশা করি আমাদের সাথে অনেকেই জয়েন করতে পারবে। তো যারা যারা এখন জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আজকে দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত কয়জন থাকতে পারেন। ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত শুরু হয় নাই, যারা জয়েন করেছেন কমেন্ট করেন যে হ্যাঁ ইয়েস, এন্ড আই উইল সি যে আপনি শেষে যে একটা কমেন্ট করতে পারেন কিনা। অবশ্য হ্যাঁ, এখানে অনেকে স্কিপ করতে পারেন চাইলে, প্রথমে করলেন হারিয়ে গেলেন তারপরে আবার এসে করলেন, কিন্তু দেখি, আশা করছি আপনাদের মধ্যে সততা আছে। তো Mohammad Shubhadayan, really handsome with this new look, sir. Thank you very much, Shubhadayan. Thank you very much for joining the live. And yes, this is our new look. আর with that, আজকে একটা নতুন ক্লাস, সো নতুন ক্লাস নতুন লুক। আবারও বলছি, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করব, জাস্ট ইনাফ যে আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করুক, তারপরে আমরা লাইভটা শুরু করে দেবো। সো দেখতে পাচ্ছি আমাদের আসমাউল হাসান রিয়াব স্যার জয়েন করেছে along with মাহফুজুর রহমান। once again thank you very much everyone for joining and commenting. সো আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আবারও মনে করে দিচ্ছি সবাইকে যারা লাইভে আছেন, আজকে আমরা আইএলটিএস রিডিং ক্যামব্রিজ 19 এর টেস্ট 4 থেকে রিডিংটা সলভ করব। তো যারা আমরা লাস্ট ক্লাস থেকে জয়েন করেছি, আসসালামু আলাইকুম ব্রো, বাদশা ফহাদ না সরি বাদশা ফাহাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি স্যার, ওরে কি এডিট, মজা পাইলাম। আচ্ছা, ভালো লাগছে আমার বিষয়টা। এনিওয়ে, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের আজকে কিন্তু এইটা হচ্ছে থার্ড ক্লাস। আমাদের আগে ঠিক এই টেস্টের উপরেই দুটো ক্লাস হয়েছে। দুটো ক্লাস কিন্তু আমাদের ফেসবুকে আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল ওইখানেও রিআপলোড করা হয়েছে। তো যারা এখানে আজকে জয়েন করছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি ওইটা একটু ছোট করে রিক্যাপ নেই। আমরা রিডিং প্যাসেজ 1 যেটা ছিল দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাটারফ্লাইস ইন ব্রিটেন, ওইখান থেকে আমাদের টোটাল কিছু কোয়েশ্চেন ছিল, ওই কোয়েশ্চেনগুলো সলভ করেছিলাম। তার মধ্যেই প্রথমে ছিল 6টা ট্রু ফলস নট গিভেন, তারপরে ছিল কোয়েশ্চেন আরো 7টা ছিল আমাদের নোটস কমপ্লিশন, যেটা কিনা এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা সেন্টেন্স কমপ্লিশনই বলা যায়। এইটা শেষ করে আমরা রিডিং প্যাসেজ 2 তে চলে গেছিলাম। রিডিং প্যাসেজ 2 তে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাসেজটা খন্ড খন্ড করে ভাগ করে মার্ক করা আছে, তার মানে এখানে ম্যাচিং ইনফরমেশন ছিল। তো ম্যাচিং ইনফরমেশনের থেকে আমরা 14 নাম্বার করেছি, 15, 16, 17 বাকি রয়েছে। আর এখানে আমাদের ক্লাসিফিকেশন ছিল, ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 19, 20 আর 22 করা হয়েছে, 21, 23 এবং 18 বাকি আছে। তবে আমাদের যেই সামারি কমপ্লিশন এটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা এখান থেকেই শুরু করব।
করে তারপরে আমরা যতটুকু সময় থাকে আমরা চলে যাব থার্ড প্যাসেজটাতে। থার্ড প্যাসেজটা হচ্ছে আজকে এটা। তো থার্ড প্যাসেজ যখন যাব তখনই ডিসকাশন করা হবে। সো আমাদের লাইভের 5 মিনিট হয়ে গেছে। যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমরা আজকের মতো শুরু করি আমাদের কন্টেন্ট। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের এর আগে এই ক্যামব্রিজ 19 টেস্ট 4 এর উপরে আরো 2টি লাইভ হয়েছে। তো যারা ওগুলো দেখেননি অবশ্যই কিন্তু আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে এসে দেখতে পারেন। তো আশা করছি ওগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। শুরু করি। তো আমরা আজকে ডিপসিং মাইনিংটা করব। লাস্ট ক্লাসে আমাদের ডিপসি মাইনিং এর ই নাম্বার এবং এফ নাম্বার প্যাসেজের যে সলিউশন ওটা বাকি ছিল। তো তার আগে আমরা দেখি আমাদের কোয়েশ্চেন বাকি আছে কি কি। আমাদের কোয়েশ্চেন বাকি আছে 15, a rough estimate of the area of the earth covered by oceans, যে ওশেন সমুদ্র আমাদের পৃথিবী কতটুকু কভার করে, কতটুকু ভরা আছে। How a particular underwater habitat where minerals and organisms coexist is formed, যে একটা ধরনের বাসস্থান যেখানে মিনারেলও পাওয়া যায় এবং অর্গানিজমও পাওয়া যায় এটা কিভাবে তৈরি হয়। Reference to the fact that the countries of the world have yet to agree on rules for the exploration of the seabed. আহা, এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা আগেই পেয়েছি। আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়েছি ওইটার মধ্যে এই 17 এর আনসারটা আছে, যেখানে কিনা যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের যে দেশগুলো আছে পৃথিবীতে তাদের মধ্যে তারা কি করেছে, তারা এখনো একটা সেট রুল সবার জন্য যেই নিয়মটা থাকবে ওইটার উপরে এখনো এগ্রি করে নাই, একমত হয় নাই। ঠিক আছে, এক্সপ্লোরেশন অফ দ্য সি বেড নিয়ে। তো এইটা কোথায় আছে? এটা আসলে হয়তোবা এখানেই আছে। দেখেন নাম্বার সি, if any west, না সি না, ডি। দেখেন, environmental and legal groups have urged caution, arguing that there are potentially massive and unknown ramifications for the environment and for nearby communities, and the global regulatory framework is not drafted. আচ্ছা, গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এটা কি? ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে রুলস। গ্লোবাল মানে কি? অনেকগুলো দেশ নিয়ে হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে। রেগুলেশন মানে কি? রেগুলেশন মানে হচ্ছে কোনো কিছু রুলস এন্ড রেগুলেশন ভিতরে নিয়ে আসা। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কোনো একটা ডকুমেন্ট অথবা জাস্ট ইন জেনারেল রুলস সবগুলোকে ফ্রেমওয়ার্ক হিসেবে একসাথে বলা হচ্ছে। তো আমরা কিন্তু এই তিনটে ইনফরমেশন থেকে 17 এর আনসার কিন্তু আমরা ডি দিতে পারি, যেখানে কিনা গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কান্ট্রিজ হ্যাভ ইয়েট টু এগ্রি অন রুলস এই জিনিসটার সাথে মিলে যাচ্ছে। যে হ্যাভ ইয়েট টু ড্রাফট মানে হচ্ছে ওইটা এখনো তৈরি হয় নাই। এখানেও সেম কথা বলছে যে কান্ট্রিগুলো এখনো আমাদের একটা ডিসিশনে আসতে পারে নাই, জয়েন্ট ডিসিশন নেয়নি। সো 17 এর আনসার হচ্ছে ডি। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আমরা দেখলাম। তারপরে আমরা এখানে যাই। 18, a move away from the exploration of heavy mined resources on land is a good idea. এই ধরনের কথা এখনো পাইনি আমরা। No other form of human exploration will have such destructive impact on man. এটাও পাই নাই। There is one marine habitat, এটাও পাই নাই। সো আমরা আগে পড়া শুরু করি। Number E, scientific research, including a recent paper in Marine Policy Journal, has suggested the deep seabed and the hydrothermal vents, which are created when seawater meets volcanic magma, have crucial impacts upon biodiversity and the global climate. আচ্ছা, তো এখানে একটা ধরনের হ্যাবিটেট না, মানে হাইড্রোথার্মাল ভেন্টস, ডিপ সেবেড কখন তৈরি হয়? সি ওয়াটার ভলক্যানিক ম্যাগমার সাথে যখন একসাথে হয়, ঠিক আছে, যে লাভার সাথে যখন হচ্ছে সমুদ্রের পানি একসাথে হয়। আচ্ছা, the mineral rich vents and their surrounds are also home to many well-known animals including crustaceans, tube worms, clams, slugs, animals and fish. It is becoming increasingly clear that deep sea mining poses a grave threat to these vital seabed functions. The paper says extraction methods could produce large sediment
sediment plumes and involve the discharge of waste back into the seabeds. Scientists are clear, says Dr. John Copley of National Center. We don't want mining on them. আচ্ছা, তো পুরো প্যাসেজটা আমি একবার পড়লাম। এই পুরো প্যাসেজটার সেন্টেন্স বাই সেন্টেন্স, লাইন বাই লাইন, কি ওয়ার্ড টু ওয়ার্ড বোঝার আসলে প্রয়োজন নাই। যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু মোটামুটি একটা ডেফিনিট টাইপ অফ হ্যাবিটেট নিয়েই কথা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একটু একটা সেকেন্ড আমি কমেন্ট থেকে ঘুরে আসি। আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক কমেন্ট করেছেন, সরি, আসলে লেকচারের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। স্যার স্টার্ট করেন, স্টুডেন্ট আসছে। ইয়েস, আই হ্যাভ অলরেডি স্টার্টেড। Bacha Fahad, can I see? Hello, sir. Thank you, Akib Rahman, for joining the live. মোহাম্মদ শুভ, স্যার একটু ইজি কিছু থেকে স্টার্ট করলে ভালো হতো না? মোহাম্মদ শুভ, আমরা কিন্তু ইজি থেকেই শুরু করেছি। কিভাবে জানেন? আমাদের আজকের এই লাইভটা হচ্ছে আমাদের এই টেস্ট সলভের থার্ড লাইভ। এর আগে আরো দুটো হয়েছে, ওগুলো ছিল রিডিং প্যাসেজ 1 এবং প্রথম কোয়েশ্চেনগুলো নিয়ে। আপনারা কি একটা জিনিস জানেন? ক্যামব্রিজের আমাদের হচ্ছে যে রিডিং প্যাসেজ 1, 2 আর 3, এই যে আমি লিখে দিচ্ছি জিনিসটা, প্যাসেজ 1, 2, 3, এই তিনটা প্যাসেজ না আমাদের হচ্ছে একটা ইনক্রিজিং ডিফিকাল্টির একটা গ্রাফ ফলো করে, যেখানে প্যাসেজ 2 ইজ হার্ডার দ্যান প্যাসেজ 1 অ্যান্ড প্যাসেজ 3 ইজ হার্ডার দ্যান প্যাসেজ 2। দিস ফলোস অ্যান ইনক্রিজিং ডিফিকাল্টি, যে ডিফিকাল্টিটা দেখতে হচ্ছে এরকম হবে। আরে ইনক্রিজিং ডিফিকাল্টির একটা গ্রাফ ফলো করে, যেখানে একটা প্যাসেজের থেকে আরেকটা প্যাসেজ একটু হার্ড হয়। তো আজকে আমরা প্যাসেজ 2 নিয়ে করতেছি। আমাদের প্যাসেজ 1টা কিন্তু দেখেছিলাম যে মোটামুটি ইজি ছিল, সামনে আমরা প্যাসেজ 3 করব, যেটা আরো হার্ড হবে। তো অবশ্যই একটু মনোযোগ আমাদের দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পুরো লাইফটা মনোযোগ দিয়ে দেখার। এবং যদি এরকম কোনো রিডিং নিয়ে আমাদের প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝে থাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আমি আপনাদের কমেন্টের সবগুলো রিপ্লাই দিব, ঠিক আছে? আজকে কোনো কমেন্ট বাদ দিব না। তো শুরু করি যেখানে ছিলাম। এইখানে আমাদের হচ্ছে ই নাম্বারে মেইনলি একটা ধরনের হ্যাবিটেট নিয়ে কথা বলেছে এবং সেটা কিভাবে তৈরি হয় এটা বলেছে, যে has suggested that deep seabed and hydrothermal vents which are created when seawater meets volcanic magma have crucial impacts upon biodiversity. তো এখানে কি, এখানে হচ্ছে বলতেছে যে কিভাবে তৈরি হয়, তার উপরে দেখবেন দ্য মিনারেল রিচ ভেন্টস, এখানে কিন্তু বলেছে যে অনেক অনেক মিনারেল থাকে, মানে মেটালস থাকতেছে, ঠিক আছে? ওইখানে কি আছে? ওইখানে অনেক অ্যানিমালস আছে, যেমন ক্রস্টেশন, টিউবওয়ার্মস, ক্ল্যাবস, স্লাগস, হ্যান। তো এখানে কি, এখানে হচ্ছে একটা জায়গা, একটা হ্যাবিটেট, একটা বাসস্থান কিভাবে তৈরি হয়, ওখানে অনেক মিনারেলস আছে এবং ওখানে অনেক অ্যানিমালস আছে। তো এটা নিয়ে কথা বলা হয়েছে। যদি আমরা কোয়েশ্চেনে আসি, দেখবেন যে আমাদের কোয়েশ্চেনে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন আছে, যে হাউ এ পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট ওয়ার মিনারেলস অ্যান্ড অর্গানিজমস কোএক্সিস্ট মানে হচ্ছে একই সাথে থাকা, ঠিক আছে? তো এইটার আনসার হচ্ছে আমরা মাত্রই পেলাম, দিস ইজ ই। তারপর এই প্যাসেজে ঠিক আমাদের আরেকটা আছে, দেখবো, সেটা হচ্ছে যে ডক্টর জন কপলি কি বলেছে, উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দেম। এটা কি, সায়েন্টিস্ট আর ক্লিয়ার। সো তারা হচ্ছে অন দ্য ডিপ সি ভেন্ট, এই যে গভীর সমুদ্রে যে ভেন্ট গুলো আছে, যে জায়গাটা, এখানে সায়েন্টিস্টরা খুবই ক্লিয়ার, সায়েন্টিস্টরা সবাই একমত যে তারা ওইখানে মাইনিং চায় না, ওইখানে খনন হবে এটা তারা চায় না। এটা কি, এটা হচ্ছে ডক্টর জন কপলি ডিরেক্টলি বলে দিয়েছে। তো আমরা যদি এখানে ক্লাসিফিকেশন কোয়েশ্চেনগুলোতে আসি, দেখবেন যে ডক্টর জন কপলি সি, কিন্তু এরকম একটা কথা বলেছে, দেয়ার ইজ ওয়ান ম্যারিন হ্যাবিটেট ওয়ার এক্সপার্টস অ্যাগ্রি মানে কি, সবাই ক্লিয়ার, সবাই একমত, সবাই দে আর অন দ্য সেম পেজ, ঠিক আছে? মাইনিং শুড নট টেক প্লেস, যে মাইনিং এখানে হবে না, একটা ধরনের বাসস্থান যেখানে মাইনিং হবে না, এটা ডিরেক্টলি ডক্টর জন কপলি বলেছে। সো এটা আনসার হচ্ছে নাম্বার সি। তো আমাদের কিন্তু মোটামুটি প্রায় শেষ, আমাদের শুধু আর তিনটা কোয়েশ্চেন বাকি। রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া 15 নম্বরে, আর 18, আর হচ্ছে আমাদের 21। তো হয়তোবা এইগুলোর আনসার আমরা লাস্টে এফএই পেয়ে যাব। মিনওয়াইল আমি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসছি। দেখতে পাচ্ছি যে পরে আর কেউ কমেন্ট করেননি। অবশ্যই আবারও বলছি, যারা লাইভে আমাদের সাথে একসাথে আছেন, দেখছেন, কমেন্ট করবেন, জানাবেন,
কোনটা বুঝেননি, কোনটা বুঝতে যাচ্ছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো উত্তর করার। আর আজকে কিন্তু বলতেছি বারবার যে স্পেশাল, আজকে সবগুলো কমেন্টই পড়বো। The oceans, number F. The oceans occupy around 70% of the planet and are relatively unexplored, says Mike Johnston, chief executive of Nautilus, a Canadian underwater exploration company. Hanten, but main information: ocean occupies around 70% of the planet. মানে কি? মানে হচ্ছে সমুদ্র, আমাদের এই সমুদ্র, আমাদের পানি হচ্ছে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীটার 70% কভার করে। 70% এটা হচ্ছে জায়গা নিয়ে রেখেছে। এটাই কি? এটাই হচ্ছে একটা আন্দাজ, ঠিক আছে? অ্যারাউন্ড। আন্দাজটা কেন? কারণ এটাই হচ্ছে অ্যারাউন্ড বলতেছে। অ্যারাউন্ড মানে কি? এস্টিমেট, কাছাকাছি, ঠিক আছে? আন্দাজ। তো এইটাই হচ্ছে অ্যারাউন্ড একটা নাম্বার, ওশেন কতটুকু অকুপাই করে। দেখবেন পুরো জিনিসটা কিন্তু আমাদের ডিরেক্টলি এই 15 নাম্বারের সাথে মিলে গেছে। এ রাফ এস্টিমেট, রাফ এস্টিমেট মানে কি? অ্যারাউন্ড, যে আশেপাশে। দ্য এরিয়া অফ আর্থ কভার্ড বাই ওশেন, যে আর্থের, পৃথিবীটার কতটুকু এরিয়া, কতটুকু জায়গা ওশেন দ্বারা হচ্ছে কভার হচ্ছে, ওশেন ঘিরে রেখেছে। তো এটার আনসার হচ্ছে আমরা 15 পেয়ে গেছি। দ্যাট ইজ দ্য ফাইনাল প্যাসেজ। প্যাসেজ হচ্ছে এফ। সো আমাদের উইথ দ্যাট ক্লাসিফিকেশন ডান, আমরা ক্লাসিফিকেশনের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, তারপরে দেখি it makes sense to explore this untapped potential in an environmentally sustainable way instead of continually looking at fast depleting land resource of the planet to meet society's needs. আচ্ছা, এখানেও দেখবেন আমরা আরেকটা কোয়েশ্চেন পেয়ে গেছি। সো ক্যানাডিয়ান আন্ডারওয়াটার এক্সপ্লোরেশন কোম্পানি নটিলাস, মাইক জনস্টন হচ্ছে ওইখানকার এক্সিকিউটিভ। উনি কি বলেছে? মাইক জনস্টন বলেছে যে ওশেন যেহেতু 70% কভার করে, ইট মেক সেন্স, যে এটা হচ্ছে একটা লজিক্যাল আনসার তার কাছে, ইট ইজ আ সেন্সিবল আনসার, যে আমরা ওশেনেই এখন মাইন্ড করবো ইনস্টেড অফ কন্টিনিউয়ালি লুকিং এট ফাস্ট ডিপ্লিটিং ল্যান্ড রিসোর্সেস। ফাস্ট ডিপ্লিটিং ল্যান্ড রিসোর্সেস, ডিপ্লিটিং মানে হচ্ছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ডিপ্লিটিং মানে শেষ হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, ফাস্ট ডিপ্লিটিং মানে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের ভূমিতে, জমিতে যেসব রিসোর্স গুলো আছে ওগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই তার কাছে সেন্সিবল লাগতেছে যে আমরা যেন এই ওশেনই দেখি, কারণ ওশেন তো অনেক বড়, 70%। সো এই কোয়েশ্চনটা হচ্ছে মাইক জনস্টন বলেছে। দেখেন এটা কিন্তু ডিরেক্টলি আমাদের মিলে গেছে কোনটার সাথে? A move away from the exploration of heavily mined reserves on land is a good idea, যে আমাদের হচ্ছে অন ল্যান্ডের যেগুলা অলরেডি অনেক হেভিলি এক্সপ্লোর হয়েছে, ফাস্ট ডিপ্লিট হচ্ছে, হেভিলি এক্সপ্লোর হচ্ছে, একই কথা হচ্ছে ওইটা থেকে এ মুভ অ্যাওয়ে মানে আমরা সরে যাই। সরে যাওয়া মানে কি? আমরা হচ্ছে ওশেনে চলে যাচ্ছি। ইট ইজ আ গুড আইডিয়া। তো এটার আনসার হচ্ছে আমাদের 18 এর ডি, মাইক জনস্টন, যে কিনা এই কথাটি বলেছে। আমাদের ফাইনালি এই প্যারাগ্রাফ, এই প্যাসেজ থেকে আর একটা প্রশ্ন বাকি, ঠিক আছে? তো দেখা যাক। আবিদ হোসেন, আনাফ স্যার লুকিং ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট। অ্যাঞ্জেলি রোজি একটা কমেন্ট পড়েছেন, এই কমেন্ট করেছেন, এই কমেন্টটা আমি পড়লাম না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে কথাটা বলে ভুল করছি যে সবগুলো কমেন্ট পড়বো, দেখতে পাচ্ছি কেন পড়া উচিত হচ্ছে না। এনিওয়ে, লেটস মুভ অন। আমাদের ফাইনাল কোয়েশ্চেন: no other form of human exploration will have such destructive impact on marine life as deep sea mining, যে আর কোন ধরনের হিউম্যান এক্সপ্লোরেশন, মানব জাতি এক্সপ্লোর করতেছে এরকম কিছু এত ডিস্ট্রাকটিভ হবে না, এত ধ্বংসাত্মক হবে না। এই কথাটা কে বলেছে? দেখি, এই কথাটা আমাদের এখানেই থাকবে, আমরা একটু স্ক্যান করে নিই। এই যে দেখেন, মাইনিং উইল বি দ্য গ্রেটেস্ট, আমি তো দেখি আন্ডারলাইন করতে চাই, কেটে দিলাম। তো mining will be the greatest assault on deep sea ecosystems ever inflicted by human. Greatest assault. Assault মানে কি? Assault মানে হচ্ছে অ্যাটাক করা, ঠিক আছে? আঘাত করা। তো গ্রেটেস্ট অ্যাসল্ট মানে কি? যে মাইনিং, এই খনন করাটাই হচ্ছে সবচেয়ে বড় আঘাত হবে, ড্যামেজ হবে। কোথায়? অন ডিপ সি ইকোসিস্টেমস এভার ইনফ্লেক্টেড বাই হিউম্যান, যে এই যে গভীর সমুদ্রের যে ইকোসিস্টেমটা আছে ওইটার উপরে সবচেয়ে বড় আঘাত হবে এই মাইনিং। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে অ্যাকর্ডিং টু হাইড্রোথার্মাল ভেন্ট এক্সপার্ট বেরিনা টানক্লিফ। তো এই কথাটা কিন্তু আমাদের ডিরেক্টলি যে 21 নাম্বার কোয়েশ্চেন, নো ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন উইল হ্যাভ সাচ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মেরিন লাইফ, যে আর কোনো কিছু এত ডিস্ট্রাকটিভ হবে না। মানে কি? মানে হচ্ছে মাইনিং সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ। এইটার সাথে কিন্তু আমরা 21 কে দিতে পারি কি? ই,
কথাটা বলেছিল কে? ভেরিনা টনিক্লিফ, ঠিক আছে, অথবা টানক্লিফ। তো উইথ দ্যাট আমরা হচ্ছে সবগুলো আনসার পেয়ে গেলাম। 21-এর আনসার হচ্ছে ই। আচ্ছা, দেখি তো সবগুলো আনসার পেয়েছি কিনা। 14 ছিল সি, ই, এফ, ই, ডি, তারপর এখানে আমরা পেয়েছি ডি, বি, এ, ই, বি, সি, আর এখানে ওয়েস্ট, মিশনারি আর কশন। সো এটা দিয়েই আমাদের রিডিং প্যাসেজ 2 ফ্রম টেস্ট 4 শেষ হয়ে গেল। আমরা এখন আগাবো, আমরা চলে যাব টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 3 তে। তো প্রত্যেকটা যখনই আমরা নতুন রিডিং প্যাসেজে শিফট করি অথবা নতুন একটা কোয়েশ্চেন নিই, বারবার আমি কি বলেছি যে আমরা আগে ওভারভিউ করব, আমরা একটু দেখবো যে কি আছে। প্রথমত আমরা টপিকটা দেখবো, টপিকটা দেখার পরে আমরা স্পেশালি দেখবো যে কোয়েশ্চেন টাইপটা, আমাদের কোয়েশ্চেন টাইপটা কি। ঠিক আছে, কোয়েশ্চেন টাইপটা বলতে কই থেকে, যে এক সেকেন্ড, যে আমাদের এই যে প্যাসেজটা রিডিং প্যাসেজ, এটার নিচে কি কোয়েশ্চেন টাইপ আছে। তো ওভারভিউর মধ্যে আমি একটু দেখে আসি যে আমরা কে কে জয়েন করেছি পরে এবং কারা কারা কি কমেন্ট করছি। আজকের ক্লাসটা কত নাম্বার ক্যাম্প থেকে? কেবল আসনা, ওকে। শারিয়ার তারিক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 19-এর টেস্ট 4 রিডিং প্যাসেজ। আমাদের অলরেডি রিডিং প্যাসেজ 1 এবং 2 হয়ে গেছে। আমরা হচ্ছে রিডিং প্যাসেজ 3 থেকে শুরু করছি। এনিওয়ে, দ্য আনসেলফিশ জিন। তো এটা একটা জেনেটিক্স এর কথা বলতেছে। এবং আনসেলফিশ মানে কি? সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, স্বার্থপরতা দেখানো, স্বার্থপর হওয়া। আর আনসেলফিশ মানে কি? আন হচ্ছে এমন একটা প্রিফিক্স যেটা আমরা কোনো ওয়ার্ডের আগে ব্যবহার করি ওইটার বিপরীত কিছু অথবা অ্যান্টোনিম করার জন্য, যে আমি বিপরীত কথা বোঝাচ্ছি। তার মানে আনসেলফিশ মানে হচ্ছে যে স্বার্থপর না। A psychologist gives his view on how humans become self-centered. আচ্ছা, হিউম্যানস বিকেম, যে মানুষরা কিভাবে সেলফ সেন্টার হয়ে গেছে, তারা নিজেদের নিয়েই ভাবতেছে, নিজেদের নিয়েই ঘিরে আছে, এটা কিভাবে হয়ে গেল একটা সাইকোলজিস্টের পয়েন্ট অফ ভিউ। সো এটা কিছুটা অনেক একাডেমিক হবে। আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের রিডিং প্যাসেজ 3টা একটু টাফ হয়, ঠিক আছে। তো আমরা দেখি এবার কোয়েশ্চেন টাইপস গুলো কি আছে। সো যদি আমরা ফার্স্ট 27 থেকে 30 কোয়েশ্চেন টাইপগুলো দেখি, কোয়েশ্চেন টাইপগুলোতে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের 4টা এমসিকিউ আছে। তো এমসিকিউ হচ্ছে আমরা কয়টা জিনিস জানি। এমসিকিউতে আমরা সাধারণত যেটা করব সেটা হচ্ছে আমরা অপশনগুলো আগে পড়বো না, ঠিক আছে। ডু নট রিড দ্য অপশনস ফার্স্ট, কারণ অপশনগুলোতে দেখবেন যে এমন এমন ইনফরমেশন থাকবে যেটা আপনার কোনো প্রয়োজন নাই। আপনি আগে প্যাসেজ পড়বেন, মানে অপশনে আগে প্যাসেজ পড়বেন, কোয়েশ্চেন পড়বেন, প্যাসেজে খুঁজবেন, তারপরে সলিউশনের সময় অপশন পড়বেন। তো আমরা এখানে অপশনগুলো দেখবো না, তারপরে দেখি। এখানে আমাদের আবারও একটা সামারি কমপ্লিশন আছে। সো এই টেস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামারি কমপ্লিশন দুটো চলে এসেছে। ওকে ফাইন, সামারি কমপ্লিশন আমরা একেবারে করে ফেলবো, কোনো সমস্যা নেই। তারপর ফাইনালি যদি আসি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইয়েস নো নট গিভেন আছে, ঠিক আছে। তো ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেন আছে। আচ্ছা, আমরা কি একটু আগে এরকম কোনো একটা প্রশ্ন টাইপ দেখেছিলাম? দেখি তো। ইয়েস, দেখবেন আমাদের কিন্তু ফার্স্ট যে কোয়েশ্চেন টাইপটা ছিল ওটা ছিল ট্রু ফলস নট গিভেন। এখন আপনাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই যে ইয়েস নো নট গিভেনটা আছে আর এই যে ট্রু ফলস নট গিভেনটা আছে, এটা কি আলাদা কিছু, এটা কি ভিন্ন কিছু? কথা হচ্ছে না, ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন কিন্তু একই কোয়েশ্চেন টাইপ। ফান্ডামেন্টালি যদি আপনি এটাকে দেখেন, এইটার যে সলভিং টেকনিক, সলভিং স্ট্র্যাটেজি অথবা আপনার কাছ থেকে যে স্কিলটা চাচ্ছে, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, দে আর দ্য সেম। বাট দ্য ডিফারেন্স ইজ যে আপনার এক জায়গায় ইয়েস নো নট গিভেন লিখে আসতে হবে আর এক জায়গায় ট্রু ফলস নট গিভেন লিখে আসতে হবে। এবং আমরা কিন্তু প্রথম যে লাইফটা ছিল ওইখানে ট্রু ফলস নট গিভেন কিভাবে সলভ করে, কিভাবে সবচেয়ে এফিসিয়েন্টলি বুঝতে পারা যায়, ওটা কিন্তু অলরেডি ডিসকাস করে এসেছি। তো আজকের ক্লাসে আমি এটা নিয়ে সময় নষ্ট করবো না, আশা করছি যদি এই পর্যন্ত আসতে পারি ডিরেক্টলি সলভ করব। প্রথমতই আমরা হচ্ছে এমসিকিউ দেখব। তো এমসিকিউর কোয়েশ্চেন গুলো একবার আমরা একটু পড়ে নেব। পড়ার আগে আমি আরেকবার দেখে আসি আমাদের সাথে কে কে জয়েন করতে পেরেছেন।
ইংলিশ বুঝি না কিছুই, ক্যান ইউ প্লিজ। তো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের মধ্যে অনেক কমেন্ট করতেছে। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো শুরু করি। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? রাইটার প্রথম প্যারাগ্রাফে কি করছে? প্রথম প্যারাগ্রাফটা পড়া লাগবে, অপশনগুলো এখন দেখবো না, পরে দেখবো। হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট রিচার্ড ডকিন্স বুক দ্য সেলফিশ জিন? রিচার্ড ডকিনের যে বইটা আছে সেলফিশ জিন, ওটাকে নিয়ে কোন পয়েন্টটা বলা হয়েছে, কি বলা হয়েছে? আচ্ছা, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য প্রি হিস্ট্রিক এরা ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? সে 4 নাম্বার প্যারাগ্রাফে প্রি হিস্ট্রিক যেই এরাটা ছিল, যেই সময়টা ছিল, ঠিক আছে, যে ইতিহাসের আগে, ওইটা নিয়ে কি বলেছে? এবং ফাইনালি দ্য রাইটার রিফার্স টু ব্রুস নফটস ওয়ার্ক অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট। আচ্ছা, তো ব্রুস নটের যেই বইটা আছে, বইটা আছে, ব্রুস নটের যেই কাজ আছে, ওই কাজটাকে সে রেফার কেন করেছে? কোন আইডিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য? আচ্ছা, তো আমরা দেখি প্রথম কোয়েশ্চেন। প্রথম প্যাসেজে রাইটার কি করছে? আমরা প্রথম প্যাসেজে চলে আসি। There has long been a general assumption that human beings are essentially selfish. We are apparently ruthless with strong impulses to compete against each other for resources and accumulate power and possessions. তো আমাদের ভিতরে হচ্ছে সবার একটা অ্যাজাম্পশন আছে যে আমরা যারা হিউম্যান বিইং আছি, আমরা যারা মানুষ আছি, ঠিক আছে, হোমোসেপিয়েন্স, তারা হচ্ছে অনেক সেলফিশ। আমরা অনেক মারামারি করি, আমরা অনেক কম্পিটিশন করি, ঠিক আছে। ইফ উই আর কাইন্ড টু ওয়ান আনাদার ইটস ইউজুয়ালি বিকজ উই হ্যাভ আলটিরিয়র মোটিভস। আমরা যদি কাইন্ড হয়েও থাকি, ঠিক আছে, ইফ ইউ আর কাইন্ড, উই আর হ্যাভিং আলটেরিয়র মোটিভস। আলটেরিয়র মানে কি? আলটেরিয়র মানে হচ্ছে যে আমাদের লুকানো কোনো আরো এক্সট্রা নিয়ত আছে, যে উই হ্যাভ সামথিং, আমাদের মাথার মধ্যে কিছু একটা আছে যে আমরা অর্জন করব, আমরা জানি যে এটা করলে আমাদের লাভ হবে। সো ইভেন ইফ ইউ আর কাইন্ড, আপনি যদি অনেক ভালো হন, আপনি যদি কাইন্ড হন, আপনি যদি নাইস হন, ঠিক আছে, আপনি তাও দেখবেন যে হয়তোবা সে কোনো একটা তার মোটিভ আছে, ঠিক আছে, তার ভিতরে কোনো একটা কিছু আছে। এখন if we are good, it's only because we have managed to control and transcend our innate selfish brutality. আচ্ছা, আমরা যদি ভালো হয়ে থাকি, আমরা কেন ভালো হয়েছি? যে আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পেরেছি, এবং আমাদের যেই ভিতরে ইনেট মানে হচ্ছে এমন কিছু একটা যেটা আপনার ভিতরে আছে এবং যেটা আপনার অনেক আগে থেকেই আছে, ঠিক আছে, যে সেলফিশনেস, স্বার্থপরতা অথবা স্বার্থপর হওয়াটা, এবং ব্রুটালিটি, যে আমরা কতটা হচ্ছে কি বলে, ব্রুটাল, হিংস্র। তো আমাদের হিংস্র এবং আমাদের যে সেলফিশ হওয়ার যেই টেন্ডেন্সিটা, যে আমরা হিংস্র এবং আমরা হচ্ছে হিংস্র এবং সেলফিশ, এটা আমরা কি করতে পেরেছি? আমরা ওভারকাম করতে পেরেছি। ট্রান্সেন্ড মানে হচ্ছে যে আমরা এটার ঊর্ধ্বে, আমরা এই জিনিসটাকে ওভারকাম করে এসে ঊর্ধ্বে চলে এসেছি। তো এখানে যদি আমরা প্রথম প্যাসেজে দেখি, প্রথম প্যাসেজে বেসিক্যালি রাইটার কি করতেছে? রাইটার কিন্তু প্রথম প্যাসেজে যে জেনারেল যে অ্যাজাম্পশনটা, এটাকে এক্সপ্লেইন করতেছে। সবাই আমরা যেটা মনে করি, ঠিক আছে, যে আমরা যেটা অ্যাজিউম করি, ওটাকে এক্সপ্লেইন করতেছে রাইটার, তেমন কিছু না। তো আমরা আজকে দেখি যে এখন এটার সাথে এই যে ইনফরমেশনটা পেলাম, যে রাইটার মানুষের অ্যাজাম্পশন, মানুষ যেটা ধরে নেয় ওটাকে তুলে ধরতেছে, এটার সাথে আমাদের কোন অপশনটা মিলে? নাম্বার এ, setting out two opposing views about the human nature. সে হচ্ছে দুইটা কন্ট্রাস্ট, যে বিপরীত কোনো একটা ভিউ অথবা বিপরীত কথা বলতেছে হিউম্যান নেচার নিয়ে, মানুষের নেচার নিয়ে। এরকম কিছু আমরা দেখতে পাইনি, ঠিক আছে, তো এই অপশনটা বাদ, এটা বাদ। নাম্বার বি, জাস্টিফাইং হিজ অপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি। আচ্ছা, সে তার নিজের যে অপিনিয়নটা আছে সেটাকে জাস্টিফাই করেছে, এরকম কোনো কিছুই আমরা দেখি নাই, তো এটাও হবে না। তারপর নাম্বার সি, ডিসক্রাইবিং এ কমনলি হেল্ড বিলিফ অ্যাবাউট পিপলস বিহেভিয়ার। সে হচ্ছে কমনলি একটা মানুষের যেটা দেখে, বিলিফ, মানুষ যেটা বিশ্বাস করে, যে একটা কমন বিশ্বাস, অনেকজন বিশ্বাস করে, ওইটাকে সে ডিসক্রাইব করতেছে। এটাই কিন্তু মিলেছে আমাদের, জেনারেল অ্যাসাম্পশন আর কমন বিলিফ একই জিনিস। কমনলি হেল্ড বিলিফ মানে হচ্ছে কমন একটা বিলিফ, জেনারেল অ্যাসাম্পশনও প্রায় কাছাকাছি, যে মানুষ এটা ধরেই নেয়, একই কথা কিন্তু বোঝাচ্ছে। তাও ডি নাম্বারটা দেখি, এক্সপ্লেনিং ওয়াই হি থিঙ্কস দ্যাট হিউম্যানস অ্যাক্ট ইন এ সেলফিশ ম্যানার। সে নিজেকে এক্সপ্লেন করতেছে যে কেন সে মনে করে মানুষ সেলফিশ, এটাও কিন্তু আমরা দেখি নাই। সো এটার কারেক্ট আনসার হচ্ছে সি। আমরা আশা করতেছি সি মিলাইতে পারছি। যদি এখনো পর্যন্ত কেউ কিছু থাকেন যে বুঝতে পারেন নাই, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দিব।
সো দেখি এই পর্যন্ত অনেকে অনেক কিছু কমেন্ট করলো। মাইশা জামান মেঘা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আসেন আপনাকে আরবে আজকে ব্ল্যাক পরে ওএমজি কেমনে কি ফার্স্ট টাইম দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট। এই কমেন্টে আজকে আমাদের কন্টেন্ট পুরাটা এক্সপ্লেন হয়ে গেল। আচ্ছা, তো সেরকম কোনো কমেন্ট দেখতেছি না, বাট কেউ যদি থাকেন যে কোনো কিছু বুঝেন নাই, কোনো কিছু জানতে চাচ্ছেন, কোনো প্রশ্ন আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আগে কোয়েশ্চেন 28. What point is made about Richard Dawkins' book The Selfish Gene? রিচার্ড ডকিনের যে বইটা আছে সেলফিশ জিন, এটা নিয়ে কি কথা বলা হয়েছে তো দেখি আমরা। আমার ভীষণ ঠান্ডা লেগে আছে, এক্সট্রিমলি সরি ফর দিস। আজকে হয়তোবা একটু আমার নাকটা সামলানো লাগতেছে, তো মাইন্ড করেন না, আমরা পড়াশোনায় ফোকাস করি। The bleak view of human nature is closely associated with the science writer Richard Dawkins, with whose 1976 book The Selfish Gene became popular because it fitted so well with and helped to justify the competitive and individualistic ethos that was so prevalent in the 20th century societies. আচ্ছা, তো এখানে সে আসলে এই বইটা হচ্ছে বলতেছে দ্য সেলফিশ জিন বিকেম পপুলার। এটা পপুলার হয়েছে কারণ এটা না জাস্টিফাই করতে পেরেছিল, ইট ফিটেড ওয়েল। এটা ওই সময়টাতে খুবই ভালো একটা ফিট ছিল। আর ওই সময় যে কম্পিটিটিভ মাইন্ডসেট ছিল, ইন্ডিভিজুয়ালিস্টিক ইথোস গুলো ছিল, ওটাকে সে জাস্টিফাই করতে পেরেছিল। ঠিক আছে, দেখি। Like many others, Dawkins justifies his views with reference to the field of evolutionary psychology. অনেকের মতোই সে হচ্ছে নিজের ভিউকে জাস্টিফাই করেছে যে এভলিউশনারি সাইকোলজি হেল্পের দ্বারা। এভলিউশনারি সাইকোলজি theorizes that present day human traits developed in prehistoric times. এভলিউশনারি সাইকোলজি হচ্ছে এটা থিওরি করে যে বর্তমানে আমাদের যে সেলফিশনেসটা আছে অথবা হিউম্যান ট্রেটস, যে আমাদের যেই নেচার গুলো আছে, এগুলো প্রিহিস্টরিক টাইমস, ইতিহাসেরও আগের সময় থেকে আছে, যখন মানুষ একেবারে মাত্র এসেছে ওই সময় থেকে। ডিউরিং হোয়াট ইজ টার্ম দ্য এনভায়রনমেন্ট অফ এভলিউশনারি অ্যাডাপ্টেডনেস। তো ওই সময় একটা সময়ের একটা নামও দেওয়া আছে। সো এই বইয়ের আমরা বুঝতে পারলাম যে ইনফরমেশন গুলো দিয়েছে, এটা পপুলার হয়েছিল কারণ একটা সময়ের সাথে এটা খুব ভালো গেছে এবং জাস্টিফাই করতে পেরেছে। সে কি করেছে, সে এই বইটা হচ্ছে রেফারেন্স দিয়েছে এভলিউশনারি সাইকোলজির সাথে। এভলিউশনারি সাইকোলজি প্রি হিস্টোরিক টাইম থেকে আসে। এই চারটা ইনফরমেশন আমরা পেলাম। এখন দেখি এখানে কোন অপশনটা এটার সাথে মিলে। ইটস অ্যাপিল লে ইন দ্য রেডিক্যাল নেচার অফ ইটস আইডিয়াস, যে এটার যেই আইডিয়াটা, ওইটাই হইতেছে এটার মেইন অ্যাপিল, ওইটাই হইতেছে এটার মেইন অ্যাট্রাকশন। বাট ওরকম না। ইটস সাকসেস ওয়াজ ডিউ টু দ্য সায়েন্টিফিক সাপোর্ট ইট অফার্ড। এরকম আমরা কিছু দেখি নাই যে এটা ডিরেক্টলি সায়েন্টিফিক সাপোর্টের জন্যই সাকসেসফুল হয়েছে। ইট প্রেজেন্টেড এ ভিউ দ্যাট ওয়াজ ইন লাইন উইথ দ্য অ্যাটিটিউডস অফ ইটস টাইম। এটাই কিন্তু বলেছে যে ইট ফিটেড ওয়েল ইনটু দ্য সোসাইটি অ্যান্ড ইট বিকেম পপুলার, কারণ ওই সময়ের সে হচ্ছে যে ট্রেডগুলো ছিল ওটাকে জাস্টিফাই করতে পারছে, বিকজ ইট ওয়াজ আ গুড ফিট ফর ইটস টাইম। যখন এটা বের হয়েছে তখন এটা অনেক ভালো করে সোসাইটিকে ক্যাপচার করতে পেরেছে। এটা মিলে। তাও আমি ডি নাম্বারটাও দেখি। It took an innovative approach to the analysis of human psychology. না, এরকম কিছু আমরা পাই নাই যেখানে কিনা হিউম্যান সাইকোলজিকে অ্যানালাইজ করার জন্য সে অনেক নতুন কিছু করেছে। ইনোভেটিভ মানে কি, একটু নতুন কিছু করা। সো 28 এর কারেক্ট আনসার আমরা দেখতে পাচ্ছি সি। যারা যারা আছেন এক্সাম হলে আন্দাজে সি দাগায় আসেন, বলেন যে হ্যাঁ সি তো অনেক কারেক্ট হয়। এটা দেখে ওই ইন্সপিরেশন নিয়েন না, অবশ্যই অবশ্যই পরেই সি দাগান। ঠিক আছে, এখানে দুইটা সি আছে। দেখি আমরা ততক্ষণে কেউ নতুন কেউ এসেছি কিনা, জয়েন করতে পেরেছি। ওকে, সো একজন কমেন্ট করেছেন শেয়ার করে নাই কেউ। এটা তো খুবই দুঃখজনক। আপনারা এখানে ফ্রি ফ্রি ক্লাস করছেন কিন্তু আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনারা শেয়ার করছেন না, এটা কি হয়? এই যে সেলফিশনেস এরই তো কথা হচ্ছে। তো
এই যে সেলফিশনেস নিয়ে যত কথা হচ্ছে, এগুলোকে যদি আপনি ইনভ্যালিড প্রমাণ করতে চান যে না এগুলো সঠিক না, তাহলে অবশ্যই এখন একটা শেয়ারে ক্লিক করেন, শেয়ার করেন, যেন আপনার ফ্রেন্ডরাও এরকম আইএলটিএস এর রিডিং এর একেবারে এক্সপার্ট হয়ে যেতে পারে ফ্রম দ্য হেল্প অফ অ্যান এক্সপার্ট। আচ্ছা, 29. What does the writer suggest about the prehistoric era in the fourth paragraph? সে কি সাজেস্ট করতেছে 4 নাম্বার প্যারাগ্রাফে প্রিহিস্টোরিক এরা নিয়ে? তো আমাদের যদি দেখি এখানে ডিরেক্টলি হচ্ছে কোয়েশ্চেনটা কি করেছে, কোয়েশ্চেনটা এই যে 3 নাম্বার প্যারাগ্রাফ, সে বলেই দিছে যে এই 3 নাম্বার প্যারাগ্রাফে আমাদের কোনো ইনফরমেশনই নেই, তো সে 4 নাম্বার প্যারাগ্রাফে চলে গেছে। আচ্ছা, তো তাও আমি কি বলবো, আমি বলবো যে আমরা 3 নাম্বার প্যারাগ্রাফটা একটু স্কিমিং করে নিই, হালকা কি আছে এটা জেনেই আগাই, ঠিক আছে? এটা হয়তো বা পরে কোনো কোয়েশ্চেনে আসতে পারে, কাজে লাগতে পারে। তো দেখি, স্যার ঘোড়া দেখা যায়। আচ্ছা, তো একজন কমেন্ট করছেন ঘোড়া দেখা যায়, হয়তো বা আপনার ইন্টারনেটের জন্য হতে পারে, বাট আমি দেখতেছি মোটামুটি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। Prehistory is usually seen as a period of intense competition when life was such brutal battle that only those with traits such as selfishness, aggression and ruthlessness survived. যেখানে কিনা লাইফ এতটাই একটা, আচ্ছা প্রিহিস্টোরিক সময় হচ্ছে দেখা হয় একটা খুবই কম্পিটিটিভ একটা সময়, যেখানে অনেক প্রতিযোগিতা ছিল। কেন ছিল? কারণ লাইফ অনেক কষ্টকর ছিল, যেখানে সেলফিশনেস, অ্যাগ্রেশন, যে আপনি যদি স্বার্থপর না হন, আপনি যদি অনেক অ্যাগ্রেসিভ না হন, ঠিক আছে, তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। And because survival depended on access to resources such as rivers, forests, and animals, there was bound to be conflict between rival groups, which led to the development of traits such as racism and warfare. যে সার্ভাইভাল হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করতো, বিশেষ করে অ্যাক্সেসের উপরে, যে মানুষ পানির অ্যাক্সেস পাচ্ছে, ফরেস্টের অ্যাক্সেস পাচ্ছে, খাবার অ্যাক্সেস পাচ্ছে, ওইটার কারণে কি হতো, যে কনফ্লিক্ট হতো, বিভিন্ন রাইভাল গ্রুপদের মধ্যে হচ্ছে তাদের ঝামেলা হতো। ওইখান থেকে কি, ওইখান থেকে রেসিজম এবং যুদ্ধের যে আইডিয়াটা ওইটা এসেছে। This seems logical, but in fact, the assumption on which this all rests, but in fact, আচ্ছা দেখি, বাট বলেছে, বাট ইন ফ্যাক্ট মানে হচ্ছে হয়তো বা বিপরীত কিছু বলবে। The prehistoric life was a desperate struggle for survival is false. আচ্ছা, তো এখানে সে অনেক কথা বললো, কিন্তু লাস্টে এসে সে বলতে যাচ্ছে যে না, এই কথাটা হচ্ছে ফলস। তো লাস্টে এসে সে ফলস বলেছে। এখন দেখি পরের প্যাসেজে আমরা গেলেই বুঝতে পারবো যে এটা কতটা ফলস। স্যার গলা দেখা যায় কই ঠিকই আছে। আবারও বলছি সবাইকে, আজকে ক্লাসে যারা জয়েন করেছেন, আমি একটু ঠান্ডা নিয়ে স্ট্রাগল করতেছি, দয়া করে এটা ইগনোর করবেন। ওকে, শুরু করি। It's important to remember that in prehistoric era, the world was very sparsely populated. সে বলতেছে যে প্রিহিস্টোরিক এরা, ইতিহাসের যে আগের সময়টা ছিল, ওইখানে স্পার্সলি মানে কি, স্পার্সলি মানে হচ্ছে খুবই কম, কোনোভাবে, ঠিক আছে, কোনোভাবে খুবই কম। পপুলেটেড মানে যে জনবসতি খুবই কম ছিল। According to some estimates, around 15,000 years ago, the population of Europe was only 29,000. 15,000 বছর আগে ইউরোপের পপুলেশন শুধুমাত্র 30,000-এর আশেপাশে ছিল, 30,000 না 29,000-এর আশেপাশে ছিল। And the population for the whole world was less than 500,000. So যে আমাদের পুরো পৃথিবীর পপুলেশন 500,000-এরও কম ছিল, 80 মিলিয়নের অর্ধেক ছিল। Humans at that time were hunter gatherers, people who lived by hunting wild animals and collecting wild plants. যারা কিনা হান্টার গ্যাদার ছিল, তারা হচ্ছে শিকার করতো ওয়াইল্ড অ্যানিমালস এবং হচ্ছে ওয়াইল্ড প্ল্যান্টস, বিভিন্ন ধরনের গাছপালা কালেক্ট করতো, ঘুরে বেড়াইতো, চাষ করতো না, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এখানে চাষ করতো না। They were not farmers. With such small population densities, it seems unlikely that prehistoric hunter-gatherer groups had to compete against each other for resources, or had any need to develop ruthlessness and competitiveness or go to war. তো এখানেই বলতেছে যে জনবসতি এত কম ছিল, রিসোর্স এত বেশি ছিল, যে মানুষজন যারা ছিল তাদের কিন্তু কোনো ইন্টেনশন থাকার কথা না যে তারা একজন একজনের সাথে কম্পিট করবে, প্রতিযোগিতা করবে, তারা যুদ্ধ করবে, ঠিক আছে, অথবা তারা রুথলেস হয়ে যাবে, তারা অ্যাগ্রেসিভ হবে, এরকম কিছু হওয়ার কথা না। তো এখানে রাইটার কি করতেছে, আমাদের কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দিস প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাতে কিন্তু আমরা দেখতে পারতেছি যে সে বলতেছে যে পপুলেশন অনেক কম ছিল। আগের প্যারাগ্রাফে কি বলতেছিলাম, আগের প্যারাগ্রাফে আমরা দেখতেছিলাম যে মানুষ মনে করে যে প্রিহিস্টরি টাইম অনেক ব্রুটাল,
কিন্তু এখানে এসে সে কমপ্লিটলি উল্টো কথা বলতেছে। সে বলতেছে যে পপুলেশন কম ছিল, বেশিরভাগ মানুষ ছিল হান্টার গ্যাদারার যারা কিনা ওয়াইল্ড প্ল্যান্ট এবং অ্যানিমালস হান্ট করতো, এবং কি আনলাইকলি, যে খুবই চান্স কম। আনলাইকলি মানে কি? আনলাইকলি মানে হচ্ছে চান্স কম, লাইকলিহুডটা কম। লাইকলিহুড মানে হচ্ছে চান্সেস। দ্যাট প্রি-হিস্টরিক হান্টার গ্যাদার গ্রুপ হ্যাড টু কম্পিট এগেইনস্ট ইচ আদার, যে তাদের কম্পিট করা লেগেছিল। তো এইসব ইনফরমেশনের সাথে আমরা এখন আসি, আমরা দেখি 29-এর কোন অপশনটা ঠিকঠাক মিলে যাচ্ছে। What does the writer suggest about the prehistoric era in the fourth paragraph? এই সোসাইটিস ওয়ার মোর কমপ্লেক্স দ্যান মেনি পিপল বিলিভ, যে আগেকার সোসাইটিগুলো অনেক বেশি কমপ্লেক্স ছিল, অনেক জটিল ছিল, এরকম কিছু কিন্তু আমরা দেখি নাই। বি সাপ্লাইস অফ ন্যাচারাল রিসোর্সেস ওয়ার প্রবাবলি রিলেটিভলি প্লেন্টিফুল। এটা কিন্তু মিলে যাচ্ছে, যে ন্যাচারাল রিসোর্সের যে সাপ্লাইটা ছিল, যে ন্যাচারাল আমরা যা যা পাচ্ছি, পানি বলেন, প্ল্যান্টস বলেন, অ্যানিমালস বলেন, এটা প্লেন্টিফুল ছিল, রিলেটিভলি প্লেন্টিফুল। আচ্ছা, প্লেন্টিফুল কি? হোয়াট ইজ প্লেন্টিফুল? প্লেন্টিফুল মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটা কিনা অনেক আছে, যেটা কোনো অভাব নাই, প্রয়োজনের বেশি আছে, ইট ইজ প্লেন্টিফুল। যে ধরেন কথা কথা আমি যদি বলি যে আমার কাছে অনেক পানি আছে, তার মানে কি? যে আমার দরকারের থেকে বেশি পানি আছে, ঠিক আছে? তো এই কথাটাই কিন্তু তখন বলেছে। তাও আমরা দেখি সিআরডি কি বলেছে। মোস্ট এস্টিমেটস অ্যাবাউট পপুলেশন সাইজেস আর লাইকলি টু বি ইনঅ্যাকুরেট। এটাও বলে নাই, সে পপুলেশন সাইজটা ডিরেক্টলি বলে দিয়েছে, কিন্তু মোস্ট এস্টিমেটস মানে কি? যে বেশিরভাগ যে ধারণা ওগুলা ইনঅ্যাকুরেট, মানে হচ্ছে যে ইনকারেক্ট, এটা বলে নাই সে ধারণা। আর ওটা কি ইনকারেক্ট না কারেক্ট এরকম কোনো কথা বলে নাই। হিউম্যানস মুভড অ্যাক্রস কন্টিনেন্টস মোর দ্যান humans moved across continents more than previously thought. So মানুষ আগে যা ভাবতো তার থেকে বেশি মানুষ নড়াচড়া করতো। মুভড অ্যাক্রস কন্টিনেন্টস মানে হচ্ছে ট্রাভেল, ঠিক আছে? এটাকে আমি জাস্ট ট্রাভেল লেখা দিই। সো ট্রাভেল কিন্তু কেউই কিছু বলে ট্রাভেল নিয়ে। সো এইটার কারেক্ট আনসার হচ্ছে বি। আমরা 29-এর আনসার পেয়ে গেলাম বি। তারপরে 30-তে চলে আসি। একজন কমেন্ট করেছে, স্যার একটু জুম করেন, আমাদের লাইভে কি আসলে টেক্সট পড়তে ইস্যু হচ্ছে? দেখি তো আমি একটু। না, ফুল স্ক্রিন করলে মোটামুটি ঠিক মতোই দেখা যাচ্ছে। আশা করছি যে আপনারা যারা এখানে আছেন তারাও দেখতে পাচ্ছেন। তাও যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আবারও বলছি, আজকের লাইভে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি জয়েন করার জন্য। আপনাদের সবার জন্যই আমার আজকের এই সলিউশনগুলো, এবং আপনারা যদি চান আপনাদের কোয়েশ্চেন্স বলেন, যা বলেন সবকিছুই আমরা আনসার করতে রাজি আছি। আইএলস এর ইনডেপথ ইনফরমেশন ঠিক প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ এইভাবে শেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের মেন্টরসে চলে আসতে পারেন। মেন্টরসের এক্সপার্টসরা ঠিক এইভাবেই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ইনডেপথ অ্যানালিসিস দিয়ে আপনাকে শিখাবে কিভাবে ধরতে হবে এবং এক্সপ্লেনেশনগুলো কি। নাম্বার 30 দেখি। The writer refers to Bruce Nott's work as support for the idea that, রাইটার হচ্ছে ব্রুস নটের কাজকে রেফার করতেছে কোনো একটা আইডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য, সে কাজটাকে তুলে ধরতেছে তার কোনো একটা আইডিয়া সাপোর্ট করার জন্য। কোন আইডিয়া? আচ্ছা দেখি তো ব্রুস নটের কাজ, আমাদের এখানে কিওয়ার্ডটা হচ্ছে ব্রুস নটের কাজ। তো আমরা দেখি ব্রুস নটের কাজ কই পাওয়া যায়। পরেরটা পড়ি। There is significant evidence to back his notions from contemporary hunter-gatherer groups who live in the same way as prehistoric humans did. As the anthropologist Bruce Nott, এই যে আমরা পেয়ে গেছি Bruce Nott, has remarked, hunter-gatherers are characterized by extreme political and sexual egalitarianism. ওরে বিশাল একটা ওয়ার্ড। আচ্ছা, এই বিশাল ওয়ার্ডটা আমরা কি করতে পারি? এই বিশাল ওয়ার্ডটা যদি আমরা দেখি এক্সাম, আমরা কি ভয় পেয়ে যাব? না, আমরা কিন্তু ভয় পাবো না। আমরা কি করব? আমরা এগিয়ে যাব। আমরা চেষ্টা করব পুরো প্যাসেজটা পড়ার একটা জেনারেল একটা আইডিয়া বের করা, ঠিক আছে? হয়তো এই ওয়ার্ডটা তারা ডিসক্রাইব করছে কিন্তু ডিরেক্টলি বলে দেয় নাই। দেখি, Knopf has observed that individuals in such groups don't accumulate properly or possessions and have an ethical obligation to share everything. দেখছেন, ডিরেক্টলি ওয়ার্ডটা যদি সে এক্সপ্লেন নাও করে দেয়, সে কিন্তু পরের লাইনে বলেছে যে এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝানো হয়। মানুষরা কি করে? ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে জনগণ, তারা হচ্ছে কি করে? তারা প্রপার্টি অথবা পজেশন মানে হচ্ছে কোনো কিছু যেটা আপনার কাছে আছে। যেমন এই পেনটা যদি আমার কাছে থাকে, এটাই আমার একটা পজেশন।
প্রপার্টি অথবা পজিশন তারা জড়ো করে না, তারা অ্যাকুমুলেট করে না, তারা নিজের নামে নেয় না। এবং এথিক্যাল একটা অব্লিগেশন আছে, তারা অব্লিগেশন ফিল করে যে তাদের এটা করাই লাগবে। সেটা কি? সেটা হইতেছে শেয়ার এভরিথিং। তারা ফিল করে, তাদের মনে হয় যে হ্যাঁ আমার সব কিছু শেয়ার করা উচিত, ঠিক আছে। দে অলসো হ্যাভ মেথডস অফ প্রিজার্ভিং egalitarianism by ensuring that disparities of status don't arise. আচ্ছা, তারা এই egalitarianism কি করে? প্রিজার্ভ করে যেন ডিসপ্যারিটি অফ স্ট্যাটাস উঠে না আসে। অ্যারাইজ মানে কি? উঠে আসা। ডিসপ্যারিটিস অফ স্ট্যাটাস। ডিসপ্যারিটিস কি? হোয়াট ইজ ডিসপ্যারিটিস? ডিসপ্যারিটিস হচ্ছে ডিফারেন্স। ডিসপ্যারিটিস মানে হচ্ছে ডিফারেন্স, যে পার্থক্য। আমার হ্যান্ডরাইটিংটা অনেক সুন্দর হয়েছে, দোষ আমার নয়, আমার হাতের দোষ, ঠিক আছে, কেউ মাইন্ড করেন না। আচ্ছা, সো ডিসপ্যারিটিস অফ স্ট্যাটাস ডোন্ট অ্যারাইজ, তার মানে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে যে লেভেলে মানুষটা আছে, যে নিজেকে দেখতেছে, ঠিক আছে, তার জায়গাটা এটা যেন ভিন্ন না হয়, এটা যেন ডিফারেন্ট না হয়, সবাই যেন সেম থাকে, কেউ উপরে না যায়, কেউ নিচে না যায়, ঠিক আছে। তো এইখানে অনেক কথাই বলেছে। এখন যদি আমি ডিকশনারি থেকে ইগালিটেরিয়ানিজম বের করে বলি, কারণ এই ওয়ার্ডটা কিন্তু আমিও আগে জানতাম না, তাহলে আমার বের করলে হচ্ছে এটা আসে সমতাবাদ, যেখানে কিনা সবাই সমান, সমতাবাদ হওয়া, ঠিক আছে। কিন্তু এইটা যদি আপনি বাংলাটা নাও জানতেন, স্টিল আই বিলিভ যে এই পরের সেন্টেন্সটা পড়ে কিন্তু আপনি আনসারটা পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কি বুঝাচ্ছে। সে ডিরেক্টলি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে। ঠিক আইএলস এর দেখবেন যে অনেক ওয়ার্ডই এরকম থাকবে, যেখানে একটা ওয়ার্ড দেখে ভয় পেলে চলবে না, আপনার পুরো ওয়ার্ডটাই দেখতে হবে। আচ্ছা ভাই, ফিজিক্যাল ক্লাস, মোহাম্মদ শুভ কমেন্ট করেছেন, ফিজিক্যাল ক্লাসগুলো কয়টা থেকে শুরু হয়? মিরপুর ব্রাঞ্চে করতে চাই, অ্যান্ড কবে থেকে শুরু করলে ভালো হবে? মোহাম্মদ শুভ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেস্ট। আপনি আমাদের মেন্টরসের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, আমি হাইলি সাজেস্ট করব আপনি হচ্ছে মেন্টরস লার্নিং আমাদের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে দেখতে পারেন। আর যদি ফিজিক্যাল ক্লাস করতে চান, আমাদের mentors.com.bd যে ওয়েবসাইটটা আছে ওইখানে আমাদের মিরপুর ব্রাঞ্চের নাম্বারটা পেয়ে যাবেন, আপনি ওখান থেকে মিরপুর ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এইখানে যে ইনফরমেশন আছে এটার সাথে মিলিয়ে আমরা আমাদের এমসিকিউটা সলভ করি। আচ্ছা, এখানে এমসিকিউটা একটু ঢাকা পড়ে যাচ্ছে, দেখি। নাম্বার এ, সেলফিশনেস ইজ এ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস। সেলফিশনেস হচ্ছে রিলেটিভলি রিসেন্ট, মানে হচ্ছে যে বিগত কয়েক বছরেই হয়েছে ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটি, যে মানব সভ্যতার মধ্যে হচ্ছে সেলফিশনেস জিনিসটা রিসেন্টলি এসেছে, বিগত কয়েক বছরের মধ্যে এসেছে। এইটাই কিন্তু সে বুঝাইতে চাইতেছে, ঠিক আছে, যেখানে কিনা সে আগে থেকে বলতেছে যে এই যে সেলফিশনেসটা অনেক আগে থেকে আছে, দিস ইজ ফলস। সে কি বলতেছে? হান্টার গ্যাদার তাদের মধ্যে সেলফিশনেস নাই, আর মানুষ আগে হান্টার গ্যাদার ছিল। তাও আমরা বাকি অপশনগুলো দেখি। only people in isolated communities can live in an unselfish manner, এরকম কিছু বলে নাই, যেখানে কিনা আলাদা যারা থাকে আইসোলেটেড কমিউনিটিস, যে অনেক ধরাছোড়ার বাইরে কোনো কানেক্টেড নাই, এমন কমিউনিটির সাথেই মানুষ আনসেলফিশ থাকতে পারে, এরকম একটা কথা বলে। ভেরি ফিউ লাইফস্টাইলস হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড সিন্স প্রিহিস্টরিক টাইম, যে খুব কম ধরনের লাইফস্টাইলই আনচেঞ্জ হয়েছে, যে কোনো চেঞ্জ নাই, এরকম কিছু বলে নাই। হান্টার গ্যাদার কালচারস ওয়ার্ল্ড ওয়াইড আর ডিক্লাইনিং ইন নাম্বার, হান্টার গ্যাদার যে কালচারটা আছে এটা পুরো পৃথিবী জুড়ে নাম্বারটা কমতেছে, ওয়ান্স এগেন এরকম কোনো কথাও বলে নাই। সো আমাদের কিন্তু ডিরেক্টলি 30 এটা মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের 30 আনসার হচ্ছে এ। তো এই ছিল আমাদের 4টা এমসিকিউর আনসার। আবারও বলছি, এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজিটা আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে আমরা অপশনসগুলো আগে পড়বো না, আমরা কোয়েশ্চেনটা পড়বো, আমরা প্যাসেজে যাব, কিওয়ার্ডটা মিলাবো, আমরা দেখবো যে প্যাসেজে কোন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, ইনফরমেশনটা বের করব, তারপরে এসে সলিউশনের সময় আমরা অপশনটা দেখবো। সো আমরা এবার আগে নেক্সট কোয়েশ্চেন টাইপ, কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 35। সো এটা হচ্ছে আমাদের একটি সামারি কমপ্লিশন, মোটামুটি এটা অনেক ইজি বলা যায়, তবে যেহেতু আমাদের প্যাসেজ নাম্বার 3তে এসেছে, দেখি এটা কেমন হয়। কন্টেম্পোরারি হান্টার গ্যাদারার সোসাইটিস, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম হান্টার গ্যাদারার সোসাইটি, ঠিক ওইটা নিয়ে হচ্ছে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। Bruce Knopf's research has shown that contemporary hunter-gatherer societies tend to exhibit a high level of dash in all areas of life. যারা contemporary, what is contemporary? Contemporary মানে হচ্ছে something that is going on simultaneously. Contemporary মানে হচ্ছে বর্তমান সময় হচ্ছে, কারেন্ট,
ঠিক আছে? তো বর্তমানে যারা হান্টার গ্যাদারিং সোসাইটি আছে তারা হাই লেভেল অফ সামথিং, তারা অনেক বেশি কিছু একটা দেখায় লাইফের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অ্যাসপেক্টে। তো এইটার আনসারটা আমরা দেখি, একটু খুঁজে বের করি যে কি দেখায়। ঠিক আছে, সো দেখেন, Bruce Knopf has remarked hunter-gatherers are characterized by extreme political and sexual egalitarianism. Knopf has observed that individuals in such groups don't accumulate property possessions or have an ethical obligation to share. They also have methods of preserving this egalitarianism by ensuring disparities. এই যে দেখেন, সে কিন্তু দুইবার এই ইগ্যালিটারিয়ানিজম এই ওয়ার্ডটাকে সে হচ্ছে এমফাসাইজ করছে, যে প্রথমত তারা এটা অনেক হাই লেভেলে থাকে, সেকেন্ডলি তারা এটা কিভাবে এনশিওর করে। সো আমরা দেখতে পারতেছি যে বর্তমানে যেসব হান্টার গ্যাদারার সোসাইটি আছে তারা কি, তারা হচ্ছে এই ইগ্যালিটারিয়ানিজম এটা হচ্ছে তারা অনেক বেশি প্রিজার্ভ করে রাখার চেষ্টা করে। সো আমাদের এই কারণেই এটার আনসারটা হবে ইগ্যালিটারিয়ানিজম। আমি আরেকবার দেখে নিই স্পেলিংটা, ব্রুস নফস ওয়ার্ক, ইগ্যালিটারিয়ানিজম। ভাই রে ভাই, অনেক হাই লেভেল ওয়ার্ড, দিস আর ওয়ে হাই লেভেল ওয়ার্ডস। সো আপনি কিন্তু চাইলে এটা আপনার ভোকাবুলারিতে অ্যাড করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দিস ভাব, যেখানে দিস ফিলিং, যে যেখানে সবাই সেম, সবাই ইকুয়ালিটিতে বিশ্বাস করে। সো ইগ্যালিটারিয়ানিজম। আচ্ছা, তারপর these societies also employ strategies to prevent differences in dash occurring, for example, আচ্ছা এই সোসাইটি গুলো হচ্ছে প্রিভেন্ট ডিফারেন্সেস, তারা হচ্ছে ডিফারেন্সেস থামায় কোন একটা কিছুর মধ্যে। আমরা একটু আগে কিন্তু একটা ওয়ার্ড দেখেছিলাম ডিসপ্যারিটি, যেটা কিনা আমি ডিরেক্টলি লিখে দিয়েছিলাম যে এটা একটা ডিফারেন্স। তো তারা কি করছিল, তারা কি ডিফারেন্স থামাচ্ছিল না তৈরি করছিল? দেখি তো, by ensuring that disparities of terror don't arise, তার মানে তারা হচ্ছে এই ডিফারেন্সেস গুলো যেন উঠে না আসে, এইটা ইনশিওর করতেছিল। তাহলে এই ডিসপ্যারিটি কিভাবে না উঠে আসবে না, কিসের মধ্যে এই ডিসপ্যারিটি যেন উঠে না আসে? ডিসপ্যারিটি অফ স্ট্যাটাস, ডিফারেন্স অফ স্ট্যাটাস। তো আমাদের আনসার হবে এখানে প্রিভেন্টিং ডিফারেন্সেস ইন স্ট্যাটাস, যেখানে কিনা কেউ অনেক বেশি ঊর্ধ্বে না যাচ্ছে আর কেউ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে না যাচ্ছে, এই জিনিসটা তারা এনশিওর করছে। ঠিক আছে, আবারও বলছি, সোফার আমরা যা যা শিখলাম এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন করবেন, আমি কিন্তু আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাইটা দিব। আমাদের লাইফ আর বেশিক্ষণ সময় নেই, তবে আমি চেষ্টা করব এই বাকিটা কমপ্লিট করতে। হয়তোবা আজকে আমরা ট্রু ফলস নট সরি ইয়েস নো নট গিভেন যেটা আছে এইটা পর্যন্ত যেতে পারবো না। দেখি, Kang, follow a custom whereby the credit for one person's success as dash is given to another member of the group. আচ্ছা, তো এখানে একটা কাং কোন একটা কিছু নাম দিয়েছে যেখানে কিনা তারা একটা কিছু ফলো করে, যেখানে একটা মানুষের ক্রেডিট আরেকজনকে দেওয়া হয়, ইজ গিভেন টু অ্যানাদার মেম্বার। কিসের ক্রেডিট? এট দ্য সাকসেস, কোনো কিছু সাকসেস। সো হোয়াট ইজ দ্যাট পারসন সাকসেসফুল অ্যাট, সে কোন জিনিসটাতে সফলতা পেয়েছে, আর ওই সফলতার ক্রেডিট অন্যজনকে কেন দেওয়া হচ্ছে, কি দেখি আমরা, চলেন এখান থেকে শুরু। আমরা আগের প্যাসেজটা পড়ে এসেছি, প্রথমে আমরা কিন্তু পেয়ে গেছি যে দ্য কাং পিপল। তো এটা কি একটা হচ্ছে উপজাতির নাম হতে পারে, দিস ইজ দ্য নেম অফ আ গ্রুপ of Southern Africa, for example, swap arrows before going hunting, and when an animal is killed, the acclaim does not go to the previous person who fired the arrow, but to the person that the arrow belongs to. আচ্ছা, এইখানেই আমরা আনসারটা পেয়ে গেছি। তো এখানে একটা ওয়ার্ড আছে অ্যাক্লেম, এই অ্যাক্লেমটাই হচ্ছে আমাদের এখানে বোঝাচ্ছে যে ক্রেডিট, যেখানে কিনা মানুষটার ক্রেডিট অথবা বলতে পারেন যে নামটা, যে হ্যাঁ সে মেরেছে, এই নামটা কে পাচ্ছে। ঠিক আছে, সো এই অ্যাক্লেমটাই হচ্ছে আমাদের ক্রেডিটের একটা সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তো এখানে কি বলা হচ্ছে, এই ক্রেডিটটা কার কাছে যাচ্ছে? তারা হচ্ছে হান্ট শুরু করার আগে, ঠিক আছে, তারা হচ্ছে হান্টিং শুরু করার আগে অ্যারোটা সোয়াপ করে, মানে একজনের অ্যারো, একজনের তীর ধনুক আরেকজন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই তীর ধনুক এক্সচেঞ্জ করে, তারপর যখন হান্টিং সাকসেসফুল হয়, যখন তারা একটা পশুকে ঠিকঠাক মতো মারতে পারে, ঠিক আছে, ঠিকঠাক মতো মারতে পারে, তখন কি হচ্ছে, the acclaim does not go to the person who fired the arrow, but the person the arrow belongs to, যে কিনা তীর ধনুকটা মেরেছে তার কাছে কিন্তু ক্রেডিটটা যায় না, ক্রেডিটটা যায় কার, যে যার তীর ধনুকটা মালিকানায় আছে।
দ্য পারসন হু কি বলে দ্য অ্যারো বিলংস টু। ঠিক আছে, তো উইথ দ্যাট আমরা এখানে বুঝতে পারতেছি তারা হচ্ছে হান্টিং এর সময় এই কাজটা করে। ঠিক আছে, এবং হান্টিংটা যখন সাকসেসফুল হয় তখন ক্রেডিটটা তারা চেঞ্জ করে। তো আমাদের কিন্তু এখানে এটাই জিজ্ঞেস করেছে যে সাকসেসফুলি কি করে, দ্য ক্রেডিট ফর ওয়ান পারসন সাকসেস অ্যাট, যে তার সফলতাটা কোথায়, অ্যাট হান্টিং। আচ্ছা, তারপর individuals who behave in a dash manner are punished by being excluded from the group, and women who are considerable women have a considerable amount of dash in choices regarding work and marriage. তো individuals who behave in a dash মানে তারা কোনো একভাবে বিহেভ করে, তাদের আচরণটা কোনো একটা কিছুর মতো হয়, ম্যানারটা দিয়েও দিয়েছে। আর ওমেনদের নিয়ে কি বলছে, ওমেনদের কনসিডারেবল অ্যামাউন্ট অফ কিছু একটা আছে, মানে অনেক বেশি কিছু একটা আছে। ঠিক আছে, ওমেন হ্যাভ আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ কিছু একটা। তো দেখি আমরা এখান থেকে, ইফ আ পারসন বিকামস টু ডমিনিয়ারিং, ডমিনিয়ারিং, আচ্ছা এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি। ডমিনিয়ারিং মানে কি জানেন? ডমিনিয়ারিং মানে হচ্ছে ডমিনেট করা, যে কিনা সে তার অ্যাগ্রেশন দেখাচ্ছে। ঠিক আছে, সে ডমিনেট করছে। দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ ostracize them, exiling the offender from society. আচ্ছা, তো এক্সাইলিং মানে কি? এক্সাইলিং মানে হচ্ছে তারা সোসাইটি থেকে বের করে দিচ্ছে। টিপিক্যালি ইন সাচ গ্রুপস men do not dictate what women do. Women in hunter-gatherer groups worldwide often benefit from a high level of autonomy. আচ্ছা, তো women হচ্ছে কি করে, তারা কিন্তু একটা হায়ার লেভেল অফ অটোনমিতে তারা বেনিফিটটা পায়। ঠিক আছে, সো অটোনমি, অটোনমি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অটোনমি বলতে বোঝানো হচ্ছে যে আসলে বেসিক্যালি যেভাবেই তাদের সোসাইটিটা চলে, ওই সোসাইটিতেই ওমেনরা একটা হায়ার লেভেলে থাকে, তাদের কাছে পাওয়ারটা একটু বেশি থাকে। আর এটাই কি, এটাই হচ্ছে তাদের জন্য একটা বেনিফিট। ঠিক আছে, বিং এবল টু সিলেক্ট দেয়ার ওন ম্যারেজ পার্টনার, তার নিজেদের ম্যারেজ পার্টনার কে হবে, বিবাহের পার্টনার কে হবে সেটা সিলেক্ট করতে পারে, এবং কি কাজ করবে, ডিসাইডিং হোয়াট ওয়ার্ক দে ওয়ান্ট টু ডু। আচ্ছা, তো ভাইয়া স্ক্রিন আর একটু জুম করেন প্লিজ, আপনি একটু ফুল স্ক্রিন করে দেখেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ফারজানা আক্তার। আমি আই এম নট শিওর আজকে হয়তোবা আপনাদের ইন্টারনেট একটু সমস্যা, বাট আমি কিন্তু মোটামুটি ক্লিয়ার দেখতে পারতেছি। ঠিক আছে, একটু আমার মনে হয় ফুল স্ক্রিন করে দেখলেই ঠিক হয়ে যাচ্ছে। এনিওয়ে, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথমতই যারা কোনো একটা ধরনের বিহেভিয়ার করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পানিশ করা হচ্ছে। ঠিক আছে, এটাই কি ছিল? এটাই ছিল হচ্ছে ডমিনিয়রিং। যে আমরা পেয়েছিলাম যে কেউ যদি ডমিনেটিং বিহেভিয়ার করে, কই গেল, ডমিনিয়রিং বিহেভিয়ার করে, যে সে হচ্ছে ডমিনেট করতে চাচ্ছে, তাহলে কি তাকে পানিশ করা হয় এবং এক্সক্লুড করা হয়। এই পানিশই হচ্ছে অস্ট্রাসাইজ এবং এক্সক্লুডই হচ্ছে এক্সাইল, যেটা আমরা প্যাসেজে দেখে এসেছিলাম। অ্যান্ড women have a considerable amount of autonomy in their choices regarding work and marriage, যে তাদেরকে কি, তারা হচ্ছে অটোনমি বেনিফিটটা পাচ্ছে। সো women have considerable amount of autonomy. আচ্ছা, তো আমরা আচ্ছা, তো উইথ দ্যাট আমাদের কিন্তু এখানে যেই সামারি কমপ্লিশনটা আছে, সামারি কমপ্লিশনটা হয়ে গেল। আমাদের আজকে আর সময় হচ্ছে না যে আমরা আজকে ট্রু ফলস নট গিভেন, ওইটা যেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন হিসেবে এখানে এসেছে, দেখব। তো আবার বলছি, আজকের লাইভে আমরা কি করলাম, আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের প্যাসেজ 2 থেকে কয়টা কোয়েশ্চেন বাকি ছিল, ওই কোয়েশ্চেনগুলো কমপ্লিট করেছি। দিস ওয়ার সাম অফ দ্য হার্ডেস্ট কোয়েশ্চেন অফ আইএলটিএস, যেখানে কিনা আমরা দেখেছি একটা ম্যাচিং ইনফরমেশন ছিল এবং তারপরে ক্লাসিফিকেশন ছিল। এগুলো হার্ডেস্ট কেন? কারণ এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সে থাকে না। অ্যান্ড তারপর যদি আমরা আসি, আমরা হচ্ছে প্যাসেজ 3 এ এসেছি। প্যাসেজ 3 আমরা অনেকটুকুই সলভ করতে পেরেছি, যেখানে আমরা প্যাসেজ 3 এর প্রথমেই 4টা এমসিকিউ কিভাবে সলভ করে ওইটা দেখেছি এবং প্রপারলি সলভ করতে পেরেছি উইথ প্রপার এক্সপ্লেনেশন। তারপরেই আমরা এসেছি হচ্ছে আমাদের
সামারি কমপ্লিশনে। সামারি কমপ্লিশনটা হচ্ছে অনেকেই হয়তো একটু দেখলে ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার কিছুই নেই। ইট ইজ জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন অ্যানাদার ফর্ম। আমরা নোটস কমপ্লিশন করে এসেছি, আমরা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন করে এসেছি, সবগুলো একই ধরনের টেকনিক, যেখানে আপনি দেখবেন what they are asking for, you try to find what to look for, যে আপনি বুঝবেন এই ব্ল্যাঙ্কটাতে কি হয়েছে এবং আপনি এটা প্রেডিক্ট করবেন। নাও দিস প্রেডিকশন, এই যে প্রেডিকশনের যে স্কিলটা, এটা হচ্ছে আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি কনটেক্সচুয়াল মিনিং বের করতে পারেন কিনা, আপনার গ্রামাটিক্যাল সেন্সটা কতটুকু আছে, ঠিক আছে? যত সব ওভারঅল ল্যাঙ্গুয়েজটা ভালো হবে, ততই কিন্তু আপনার প্রেডিকশনটা ভালো হবে। তো আমাদের এখানে ইয়েস নো নট গিভেন যেটা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকের লাইভের কন্টেন্ট এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, যারা লাইভের শেষ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। দেখি কমেন্ট সেকশনে কেউ কিছু বলেছেন কিনা। লাইভ আর 5 to 8 মিনিটসে বেশি নাই। ইয়েস, উইথ দ্যাট কমেন্ট আমাদের কিন্তু লাইভটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর আজকের লাইভটা যারা যারা কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং যারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। যদি লাইভটা ভালো লেগে থাকে এবং আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনি আজকে নতুন কিছু শিখতে পেরেছেন, আজকে আমাদের লাইভটা থেকে আপনি কোনো বেনিফিট পেয়েছেন, অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের মেন্টরসের পেজ, মেন্টরস লার্নিং এর পেজে চোখ রাখবেন, এবং আপনারা কিন্তু চাইলে আমাদের কোর্সেসগুলোর সাথে কানেক্টেড হতে পারেন, যেই কোর্সগুলোতেই এই যে নলেজগুলো আমরা আজকে ব্যবহার করেছি, এই নলেজগুলোর ইন ডেপথে আমাদের শেখানো হয়, ঠিক আছে? আর যদি লাইভটা ভালো লেগে থাকে শেয়ার করে দিন, দ্যাটস দ্য অনলি আস্ক নাও। আচ্ছা, ভিস্কা বার্সা ভাইয়া কয়টা থেকে লাইভ হয় ক্লাসটা? ফারজানা আক্তার কমেন্ট করেছে কয়টা থেকে শুরু হয়। জি, আমাদের লাইভটা শুরু হয় হচ্ছে 7:30 থেকে। বর্তমানে লাইভের স্কেডিউল হচ্ছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার, এভরি সানডে এন্ড থার্সডে 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টার জন্য রিডিং ক্লাস। লাস্ট 3টা ক্লাস রিডিং হয়েছে, এই রিডিংটা শেষ হওয়ার পরে আমরা হয়তোবা অন্য কোনো একটা মডিউল দেখব। তো আজকে আর সময় হচ্ছে না, সবাইকে আজকে এখানেই আমার বিদায় দেওয়া লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, গুড বাই।